ডাকসুর মাস্টার মাইন্ড আছেন একজন যে জিএস, উনি হলো মূল। এই যে আপনারা যা দেখেন পিছনে অনেক খেলা খেলে উনি। আমাদের সাদিক কায়েম আছেন, আপনি নতুন বিবাহ করেছেন, আপনার জন্য শুভকামনা। আজকে এখানে তাকাইলে পুরো বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ এখানে বসে আছে, এবং সংসদ সদস্য, বাংলাদেশের স্বনামধন্য যারা সম্পাদক আছেন, তারা তাদের এই সম্পাদকের পরিচয় ছাপিয়েও রাজনীতিবিদ যারা আছে তাদের চেয়েও বেশি কাজ করে যাচ্ছে। ডাকসুর যারা আছেন, এই মোসাদ্দেক আলী যে বইটা হলো কাজ করেছে, অনেকে বলে মোসাদ্দেক কি বলে, মোসাদ্দেক হলো কাজে পরিচয় দেয়। এই কাজ আজকে চলে এসেছে আমাদের সামনে। তারপরে ইনকিলাব মঞ্চে যাদের আছেন, যিনি উসমান হাদি ভাইয়ের যে আজাদির লড়াই খুবই ধীরস্থিরভাবে বুদ্ধি দিয়ে, ছাত্রদলের মতন মারামারি করে না, খুব সুন্দরভাবে হলে এগিয়ে দিচ্ছেন। এখানে শফিক ভাই আছেন, যিনি তো তরুণ বয়স থেকে লড়াই করে যাচ্ছেন। এখানে শফিক ভাই আছেন, আপনার দেখে আমার ডন ডন লাগে। উনি যেভাবে এখান থেকে আসতেছিল মনে হচ্ছে ওনারে হাঁটা দিলে শেখ হাসিনার বাংলাদেশে আসবে না। আমাদের মাহমুদ ভাই আছেন, যিনি বাংলাদেশে একটা স্বপ্ন বুনে দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এবং উনি পত্রিকা অফিসে বসে থাকেন, কিন্তু আমার মনে হয় উনি সম্পাদকের চেয়ে বড় বাংলাদেশের হলো পলিটিশিয়ান। এটাকে আমি বলবো ওনাকে, কারণ উনি যে কত কিছুর আর্কিউটা করে ফেলেছেন সেটা বাস্তবায়ন হচ্ছে। এখানে সম্মানিত স্যার আছেন, ডাকসুর যারা একটা টিম আছে যারা ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা আজকে যেটা জানলাম, ডাকসুর যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলোতে মিডিয়ার একটা সেন্সরশিপ এসেছে। এটা হলো বিএনপির অফিস থেকে বা অন্য কোথাও থেকে, নাম বললে তো আমাদের সমস্যা। তো যার কারণে মিডিয়াগুলো হলো এখানে প্রোগ্রামগুলো কাভার করছে না। আমি বিপির সাথে কথা বললাম, তারা প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছে, দিনে 2 থেকে 3টা প্রোগ্রাম থাকে। তারপরে বিভিন্ন জায়গায় যতগুলি স্টুডেন্টের সমস্যা নিয়ে তারা কাজ করে যাচ্ছে, এগুলো মিডিয়ায় আসতে দেয় না, মিডিয়াকেও এখানে আসতে দেয় না। এবং সাথে সাথে ওনাদের উপরে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও চালানো হচ্ছে যে কীভাবে হলো ডাকসুর যে কাজগুলো হচ্ছে এগুলো ব্যর্থ করা যায়। কিন্তু ডাকসু তার কাজেই প্রমাণ করে দিবে এটা বাংলাদেশের সবচেয়ে সফল ডাকসু, এবং ভবিষ্যতেও তাদের পদচিহ্ন থেকে আমরা আশা করবো আরও সফল ডাকসু আসুক। তবে পদরেখা বা পদচিহ্ন এখান থেকে শুরু হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের যে এটা আপনাদের কাছে কপিটা চলে যাবে, এই বইটার নাম দিয়েছে হলো বারুদ মাখা কথামালা। এটা সবাই দেখতে পাচ্ছেন, এটার মূল্য লেখা হচ্ছে 500 টাকা। হয়তো অত টাকা রাখা হবে না, অথবা কম রাখা হবে পার্সেন্টেজ দিয়ে। আপনারা পুরো বাংলাদেশে যারা দেখছেন, আপনারা বন্ধুবান্ধবকে বইটা কেনার জন্য বলবেন। ওসমান হাদি ভাইয়ের কথাগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, এবং এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তো আমি আজকে এই বই থেকে একটা লাইন উচ্চারণ করতে চাই। শহীদ ওসমান হাদি ভাইকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ভারতকে ঘৃণা করেন? উনি উত্তর দিয়েছিল, রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এ দুটো একদম দুটো ভিন্ন ভিন্ন জিনিস অথবা এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু। এবার কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে, মিছিল করেছে। যেই ইন্ডিয়া দখলদারিত্ব করতে চায়, শুধু বাংলাদেশ না, তার সমস্ত প্রতিবেশীদেরকে দখল করে একটা রাম রাজত্ব কায়েম করতে চায়। আমরা সেই দখলদার ইন্ডিয়ার বিরুদ্ধে। উনি খুবই স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন। বাংলাদেশের অনেকেই মুজিববাদী শক্তি যারা, তারা ওসমান হাদি ভাইকে প্রমাণ করতে চাচ্ছে সে নাকি ইন্ডিয়া বিরোধী। আমরা বলবো ইন্ডিয়ার 2টা এন্টিটি, এটা সত্য। ভারতীয় যারা জনগণ, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানেরও যারা জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, ফলত সেইখানে জনগণের মধ্যে কোনো বিভেদের দেওয়াল নাই। বিভেদের দেওয়াল তুলেছিল ব্রিটিশরা। সেই যে বিভেদের দেওয়াল, সেই দেওয়ালের বড় একটা এই ভারত রাষ্ট্রের যে এস্টাবলিশমেন্ট তাদের কাছে দিয়ে গিয়েছিল।
আমরা পাকিস্তান রাষ্ট্র যেটা আছে সেই বিভেদের দেওয়াল থেকে বের হয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ 1971 সালে গোড়াপত্তন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে। সেখানেও অনেক আজাদির সংগ্রামের পুরুষ ছিলেন, 47 আজাদির সংগ্রামের পুরুষ ছিলেন অথবা নারী ছিলেন। এভাবে যুগে যুগে অনেক সংগ্রামী মানুষ ছিলেন যাদের রক্তের মধ্যে কোনো বিভেদের দেওয়াল নাই। আপনারা জুলাই আন্দোলনে দেখেছেন কৃষক, শ্রমিক, মজুর, কুলি সবার একসাথে রাজপথে রক্ত পড়েছে। এই রক্তটায় কোনো চিহ্ন করা যায় না এটা কি জামায়াত ইসলামের রক্ত, নাকি বিএনপির রক্ত, নাকি হলো কোনো সাংবাদিকের রক্ত। সেই রক্তটার একটি লাল চিহ্ন ছিল যে রক্তের মধ্য দিয়ে প্রতিনিয়ত আমাদের আজাদির ডাক দেওয়া হয়েছিল। সে আজাদির বাংলাদেশের যে অগ্নিস্ফুলিঙ্গ, এটার স্ফুরণ ঘটিয়েছিলেন শহীদ ওসমান হাদি। উনি অনেকভাবে কাজ করতে চেয়েছিলেন। আমি যখন নাগরিক কমিটির আহ্বায়ক ছিলাম ওইখানে উনি কাজ করতে চেয়েছিলেন। পরে আমি ওনাকে বললাম যে আপনি একটা আসন গুছান। তো উনি যে পিরোজপুর নাকি জালকাঠিতে গেলেন, যাওয়ার পরে সেখানে হলো 20-30 জন লোক নিয়ে গুছালেন। তো ওইখানে দেখলেন যে অনেক প্রবলেম। বললেন যে এখানে তো অনেক সমস্যা, আবার টাকা পয়সা লাগবে রাজনীতি করতে, এত ঝামেলা। কিন্তু ওনার মধ্যে যে আজাদের যে স্বপ্নটা, এটা হলো বুকের মধ্যে প্রতিনিয়ত দীপ্ত তারুণ্যের ন্যায় উজ্জ্বল ছিল। পরবর্তীতে উনি এসে কালচারাল লড়াইটা হলো শুরু করে দিয়েছেন। তো উনি আমাকে একদিন বললেন যে আমি নাগরিক কমিটিতে তো আছি, কিন্তু আমি এই ফ্রন্টে ইনকিলাব যে মঞ্চটা এটা আমি ভাঙবো না। তা আমি বললাম এটা তো নাগরিক কমিটিতে যেহেতু আপনি সব কিছু ছেড়ে এসেছেন, এটা রিজলভ করলে ভালো হয়। কারণ ওই সময় আমরা 15টা ব্যানার একসাথে করে নাগরিক কমিটিতে নিয়ে এসেছিলাম। তো বললো না আমি এটা করব না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। তো আমাকে বললেন যে আমি নাগরিক কমিটিও করব, ইনকিলাব মঞ্চ করব, দুইটা কাজ একসাথে চালাইতে হবে। আমি বললাম তো আমার জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তবে আপনি আপনার লড়াইটা চালান, আই এম উইথ ইউ, নো প্রবলেম। তো অনেক কথা হয়েছিল, অনেক অভিমানও হয়েছিল এবং সেটা উনি প্রমাণ করেছেন। ইনকিলাব মঞ্চের পরবর্তীতে ওনার যে ক্ষোভের সঞ্চার হয়েছিল সেটাকে শক্তিতে রূপান্তর করে আরও দুর্বার গতিতে হলে উনি কাজ করেছেন। এবং এখানে জাবের আছে, প্রথমে উনি একটা পোস্টার বানাইছিলেন, পোস্টার নিয়ে বিভিন্ন পার্টি অফিসে যেতেন, আমাদের অফিসেও গিয়েছিলেন, কেউ ওইভাবে পাত্তা দিত না, কথা বলতো না, ফোন দিলে ফোন ধরতো না। কিন্তু হলো যে পাগল যে তাকে থামায় কে, উনি লেগেছিলেন, এমনভাবে লেগেছিলেন পুরো বাংলাদেশের শহীদ ওসমান হাদি ভাইকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই, এটা উনি প্রমাণ করিয়া দিয়েছেন। তবে এটা দুঃখজনক যে এই প্রমাণটা করার জন্য ওনার মরতে হয়েছে, শহীদ হতে হয়েছে। আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না। যারা জীবিত আছেন, জীবিত থেকে আজাদের আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। উনি বলে গিয়েছিলেন যে জান দিব, জুলাই দিব না। এটা উনি মরিয়া প্রমাণ করিয়াছেন যে জান দিয়েছেন, কিন্তু উনি জুলাই কারো কাছে বিক্রি করেন নাই। এবং সেই লড়াইটা সামগ্রিকভাবে যারা দল বাংলাদেশে আছে এরা জুলাইকে এগিয়ে নিতে পারবে না। জুলাই বাংলাদেশের জনগণের, জুলাই হলো ছাত্রদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এটা এগিয়ে নিতে হবে, বাংলাদেশের জনগণকে এগিয়ে নিতে হবে। রাজনৈতিক দলগুলো আছে বাগবটোয়ারা, ওগুলোর উপরে আমাদের কোনো ডিপেন্ড করে লাভ নেই। আমিও রাজনীতি করি, কিন্তু আমি সত্যর যেটা সেটাই আমি বলবো। দ্বিতীয় যে বিষয়টা আজকে বলবো, আমাদের একটা খুনি আছে বাংলাদেশের, বিখ্যাত খুনি শেখ হাসিনা। এটা তো চলে গেছে, হ্যালো, আচ্ছা আচ্ছা। এই শেখ হাসিনা খুনি হলো, ভারতে পালাইছে। ভারত আছে বিপদে। যদি শেখ হাসিনা বললে চলে যায়, এটা বুঝে নেই। আচ্ছা হ্যালো, যদি শেখ হাসিনা কে ভারত রাষ্ট্র অন্য কোনো দেশের কাছে সমর্পণ করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে, ভারত যেগুলাকে হলো ঘেটুপুত্র বিভিন্ন সময় টাকা পাঠিয়ে বিভিন্ন মুজিববাদী বয়ান দিয়ে তৈরি করে যেই ধরনের ঘেটুপুত্র গাদ্দার বাংলাদেশে বানাইছে,
এদেরকে যদি সিস্টেমেটিক ওয়েতে না রাখতে পারে, তখন অন্যান্য দেশের ওরা ভয় পাবে যে আমি ভারতের দালালি করলে, শেখ হাসিনার মতন যখন ভারতে পালাবো, তখন একটা পর্যায়ে আমাকে ভারত থেকে তারা বের করে দেবে। এই কারণে ভারত রাষ্ট্রের অনেক বন্ধুর সাথে কথা হয়েছে, এটা নিয়ে হলো ভারত সরকারও বিপদে আছে। যদি শেখ হাসিনাকে বের করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে যে যদি শেখ হাসিনাকে বের করা হয়, তাহলে ভবিষ্যতে কাউকে এখানে আশ্রয় দেওয়া হবে না।